দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা টেবিল টক দেখার জন্য। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আর একদিন পরেই উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলকে ঘিরে সরগরম সারা দেশ। রাজনীতির মাঠ তো বটেই, কাউন্সিলে কি হতে পারে, কি পরিবর্তন আসছে তা দল সংশ্লিষ্টরা বিভিন্নভাবে এতদিন বলার চেষ্টা করেছেন। স্বয়ং দলীয় প্রধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কাউন্সিলররা চাইলে সরে যেতে চান তিনি, তবে তার চাওয়ার সাথে একমত নন কেউ। সবাই সাথে সাথে দাবিটি জোরালোভাবে নাকচ করে দিয়েছেন। ত্যাগী নেতারা মুখেই আছেন কাঙ্ক্ষিত পদের দিকে, আর বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতৃত্বের চমক থাকছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এসব নিয়ে কথা বলবো। আওয়ামী লীগের কাউন্সিল প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল হোসেন, তার ডানে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন, এবং আমার বামে আছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজনে। আমরা যেটা ভূমিকায় বলেছি আমাদের আলোচনায় যে আর একদিন পরেই আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল, আমরা ভূমিকায় যে বিষয়গুলো নিয়ে এসেছি এরই মধ্যে আপনাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে জেনেছি। আমি শুরুতে এস.এম. কামাল হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে আর একদিন পরে কাউন্সিল শুরু হচ্ছে, অর্থাৎ 22 তারিখ থেকে। আপনি বলবেন আমরা যে প্রত্যাশা করেছি এই জাতির প্রত্যাশা আপনাদের কাউন্সিলে কিভাবে পূরণ হতে পারে? আপনাকে ধন্যবাদ, এশিয়ান টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আর মাত্র একদিন বাকি, বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল, সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, শুধু বাংলাদেশ না উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রম মেধা ঘাম দিয়ে যে দলকে তিনি সুসংগঠিত করেছেন, সেই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের এবারের স্লোগান হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দুর্বল, এখনই সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার। এই স্লোগানকে বুকে ধারণ করে এবারে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবে। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। এবং ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিকভাবে জননেত্রী শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের বিশ্বাস 2021 সালের মধ্যে, তার আগেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে মধ্যম আয়ের বাংলাদেশ। এবং এই সম্মেলনে যে রূপরেখা ঘোষণা করা হবে, আপনারা শুনেছেন যে 2041 সালে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। আজকে সেই আওয়ামী লীগের ঐতিহাসিক সম্মেলন হবে, এবং এবারের সম্মেলন হবে বাংলাদেশে আওয়ামী লীগ যতগুলো সম্মেলন করেছে তার চাইতে ব্যতিক্রমধর্মী এবং জাঁকজমকপূর্ণ এবং একটি আনন্দ ঘন পরিবেশে। আমি যদি আপনার কাছে এই পর্যায়ে একটা প্রশ্ন দেই, আপনি যেটা বলেছেন বঙ্গবন্ধুর শ্রম ঘাম রক্তে করা দল, তার আদর্শের দল। আমি যদি বলি যে দু একদিন আগে অধ্যাপক মুজাফফর আহমেদ একটি কথা বলেছেন যে বঙ্গবন্ধুর আদর্শের ধারায় দল নেই। উনি বলতে চেয়েছেন যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ তিনি করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে দলের ত্যাগী নেতারা দলে মূল্যায়ন হচ্ছেন না, অর্থবিত্ত যারা আছে তাদের মূল্যায়ন হচ্ছে। আপনি কি এর সাথে একমত? আমি এর সাথে সম্পূর্ণ একমত না। কতটুকু একমত? আপনি 75 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার, যে নির্যাতন হয়েছে,
যেমন করে 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন জারি করে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে সেদিন এই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে নির্যাতন, যে অত্যাচার করেছিল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছিল, সেই আইয়ুব খানের মনে হচ্ছে প্রতিনিধি জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতন, সেই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা এই আওয়ামী লীগের হাল ধরে এবং এই দেশের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের নেতা কর্মীদের প্রত্যাশা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আজকে উনি আওয়ামী লীগকে একটি শক্তিশালী সর্ববৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যেমন প্রতিষ্ঠিত করেছেন, এই আওয়ামী লীগকে উনি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। সেই জায়গায় অবশ্যই কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্নের ডাইরেক্ট আপনার কাছে উত্তর চাই যে আজকের আওয়ামী লীগ জাতির জনকের সেই আওয়ামী লীগ কিনা, আপনি আপনার মূল্যায়নটা জানতে। আমি মনে করি যে জাতির জনকের আওয়ামী লীগ সেই আওয়ামী লীগে আছে, কারণ জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে এক চুলও বিচ্যুতি হয়নি। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমি একটু পর্যায়ে আনোয়ারুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আমি যেটা বলেছিলাম যে তরুণ নেতৃত্ব মুখে আছেন, বিশেষ করে যারা যুবলীগে আছেন বা যারা প্রাক্তন ছাত্রলীগে ছিলেন, এই দলটি আজকে 20তম কাউন্সিল করছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনেক নেতারা আছেন, তারা কাজ করছেন এবং সবাই প্রত্যাশা থাকে এই কমিটিতে তাদের জায়গা হবে। অনেকভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে যারা ত্যাগী তাদের মূল্যায়ন হয় না, ছাত্রলীগে যারা ছিলেন তাদের মূল্যায়ন হয় না। আপনি তরুণ নেতৃত্বের একজন প্রতিনিধি, আপনি কি প্রত্যাশা করছেন যে তরুণদের এবং ত্যাগী নেতাদের কি রকম মূল্যায়ন হবে কাউন্সিলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়া টিভির সকল দর্শককে। আগামী আর একদিন পরেই আওয়ামী লীগের সম্মেলন। এই সম্বন্ধে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর নেতা এবং আমারও নেতা এস.এম. কামাল ভাই খুব সুন্দরভাবে বলেছেন এবং শুরু করেছেন। তো প্রত্যেকবার যখনই সম্মেলন হয় তখনই কিন্তু যারা হয়তো বঞ্চিত হয়েছে বা নতুন নেতৃত্ব তারা প্রত্যাশা করবে, এটাই কিন্তু স্বাভাবিক। অবশ্যই। তো এর আগের সম্মেলনগুলো যদি আমরা দেখে আসি তাহলে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রত্যেকটা সম্মেলনেই কিন্তু বিশেষ করে তরুণ এবং যারা সাংগঠনিকভাবে যারা দক্ষ তাদেরকে একটা সম্মেলন সম্মিলিত কিন্তু আমরা কমিটি কিন্তু এর আগে দেখেছি। এর আগের বারও কিন্তু আমরা দেখেছি যে সাবেক ছাত্রনেতারা যারা ছিলেন প্রত্যেককে কিন্তু সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলেন আমাদের নেত্রী। গত এতেও কিন্তু আমরা দেখেছি যে সাবেক ছাত্রনেতা যারা ছিলেন তাদেরকেও কিন্তু সাংগঠনিক সম্পাদক বানিয়েছে, যারা আমাদেরও 2-1 বছরের জুনিয়র তারাও কিন্তু আওয়ামী লীগের মতো একটা সংগঠনের সাংগঠনিক সম্পাদক করেছেন। তো আমাদের নেত্রী কিন্তু প্রত্যেকবারই কিন্তু নতুন যারা আছে তারা কিন্তু তরুণ যারা তারা কিন্তু বেশি আওয়ামী লীগের এতে আসবে এবং এবারও আমার প্রত্যাশা যে তার ব্যতিক্রম ঘটবে না। সেই সুযোগ কি আছে বা সেই রকম দক্ষ নেতৃত্ব যাতে বাদ না পড়ে সেই জায়গায় আওয়ামী লীগ? দেখুন, এটা তো আমাদের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার যারা তরুণ ছাত্র নেতা বা যুবলীগ নেতা আছেন যারা আওয়ামী লীগে যাওয়ার মতো যোগ্যতা রাখে, কিন্তু একটা সংগঠনে তো আসলে এতগুলো পদ তো নেই, যে কারণে এখানে হয়তো অনেক সময় কিছু কিছু যোগ্য নেতৃত্ব যারা হয়তো দলের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন, হয়তো এভাবে অনেকগুলা মূল্যায়ন করতে গিয়ে কিছুটা হয়তো ব্যতিক্রম ঘটে না, যে তা না, এটা কিন্তু ইচ্ছা করে হয় না। তার কারণে হাজারো ত্যাগী নেতাদের মাঝ থেকে সবাইকে তো নেওয়া যাবে না, হয়তো কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে যাদেরকে পাওয়া যায় তাদেরকে কিন্তু দলে অবশ্যই নেত্রী ইনক্লুড করে, এটা দেখেছি এবং এবারও আমার মনে হয় তার ব্যতিক্রম ঘটবে না। আমরা জামিল হোসেন আপনার কাছে আসতে চাই যে প্রসঙ্গটি নিয়ে। আমি যদি আপনাকে বলি যে আমি যতটুকু জানি যে আপনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন, সেখানে থেকেও আপনি দলের প্রতি আপনার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন এবং আপনি এই মুহূর্তে কেন্দ্রের উপকমিটির সঙ্গেও যুক্ত রয়েছেন সহ সম্পাদক হিসেবে। বাংলাদেশ যে ধারায় এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, অবশ্যই আমরা বলতে পারি যে এটি একটি বড় ভীষণ বড় দর্শন এবং সেই দর্শনটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দেখাতে পেরেছেন। বিদেশে যারা রাজনীতি করেছেন আমরা যতটুকু জানি যে আজকে ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট সেটা তারই সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় এবং তার সাথে যারা কাজ করছেন তিনিও বিদেশে পড়াশোনা করেছেন। সেখান থেকে
এইবার যে কমিটি হচ্ছে বা সম্মেলন হচ্ছে, আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ করবে দল? প্রথমে এশিয়া টিভিকে ধন্যবাদ জানাই, আর যে দর্শক আপনারা দেখছেন বিভিন্ন আপনার সকলকে ধন্যবাদ জানাই। আমার পাশে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যক্রমের সদস্য এস এম কামাল হোসেন, সামনে রয়েছেন যুবলীগ নেতা আনোয়ার ভাই। আসলে দেখুন, প্রবাস জীবনটা, প্রবাসের জীবনে সকলেই আজকের, আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, আমাদের মাননীয় শ্রদ্ধাভাজন নেত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৫-এর পরবর্তী সময় তাদেরও প্রবাসেই কাটাতে হয়েছিল। তার একমাত্র বোন আমাদের শ্রদ্ধাভাজন শেখ রেহানা আপাকেও কাটাতে হয়েছিল। ফ্যামিলি সহ তারা কিন্তু বিদেশে ঘুরেছে। তখন দেশে তৎকালীন সরকার ওই ক্যান্টনমেন্ট থেকে আসা এবং সেই মোস্তাক দোসরদের খুনিদের যারা উৎসাহিত করেছিল, সেদিন যাদেরকে পুনর্বাসন করেছিল সেই মেজর জিয়াউর রহমান, তখন তৎকালীন অনেক অত্যাচার করেছে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধু সৈনিকদের উপরে। তখন আমাদের যে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিদেশে থেকে বিভিন্ন প্রবাসীদের নিয়ে, প্রবাসী আওয়ামী লীগ, প্রবাসী মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে নিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিল। আর সেই আন্দোলনের কারণেই কিন্তু এই জিয়াউর রহমান সরকার, ওই ক্যান্টনমেন্ট থেকে আসা সরকার বাধ্য হয়েছিল তাকে দেশে আসতে বাধ্য হয়েছিল, আসার জন্য অনুমতি দিতে। আজকে প্রবাস জীবনে যারা রাজনীতি করছে, এটাও আজকে আমাদের আগামী দিনের ডাইনামিক নেতা, আমাদের ভবিষ্যৎ জনাব সজীবদের জয়, উনিও বিদেশ থেকে আজকে ডিজিটাল বাংলাদেশের রূপকার, ডিজিটাল বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে গড়ে তুলছেন। আমাদের বিদেশে যারা রাজনীতি করে তাদের অনেক বড় কিছু চাওয়া পাওয়া নেই, তাদের শুধু একটাই চাওয়া, আজকে বিদেশে যারা থাকে বা যারা দেশ থেকে বিদেশে যায় তারা বিভিন্নভাবে ইনসাল্টমেন্ট হতে হয়। বাঙালি দেখলেই দুর্নীতিবাজ মনে করে, বাঙালি দেখলেই আগে বাংলা বলে বা একটা ধরনের আমাদেরকে ক্রিটিসাইজ করত। কিন্তু আজকে এই গত ১-২ বছরের মধ্যে বাংলাদেশ মানি, বাঙালি মানি হলো তারা সেলুট করে আমাদেরকে স্যার বলে সম্বোধন করে। কারণ কি? একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং সাহসী নেতৃত্ব এবং সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, উনি সারা পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলি তাকে সেলুট করছে তার সাহসী ভূমিকা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে সেই সামনে রেখে আজকে আওয়ামী লীগের, আমি একজন আওয়ামী লীগের কর্মী, কামাল ভাই এখানে রয়েছেন, আমরা প্রাউড ফিল করছি আমাদের সভাপতিকে নিয়ে, যে আমাদের সভাপতি আজকে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি সারা পৃথিবীর মধ্যে কাঁপিয়ে দিয়েছে। আর সেই সম্মেলন সামনে পরশুদিন আসছে ২২ তারিখ। এবার শুধু কাউন্সিলর ডেলিগেট নয়, এটা শুধু ডেলিগেটদের সমাবেশ নয়, মহাসমাবেশ হবে, সারা বাংলাদেশের মানুষ আসবে শুধু নেত্রীকে দেখতে, নেত্রীর মুখের সেই আগামী দিনের কি হবে বাংলাদেশ, আমরা কোথায় যাচ্ছি, আমরা পৃথিবীর মুখে বাঘের মতো দাঁড়াবো, এটা দেখার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। আমি এস এম কামাল হোসেন এই পর্যায়ে একটু আপনার কাছে আসতে যাই। একদমই আমরা কাউন্সিলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, প্রত্যাশার জায়গাগুলো আপনারা বললেন। আমি যদি একদমই ডিরেক্ট বলতে চাই, বাংলাদেশের এই মুহূর্তের রাজপথের বিরোধী দল, আমি বিএনপির কথা বলছি। আমরা দেখেছি যে আজকে বিএনপির চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের কাউন্সিল, এবং বিএনপি মহাসচিবের হাতে দাওয়াতপত্রটা পৌঁছে দেওয়া হয়েছে। খুব দেরি হয়ে গেল কিনা? কারণ আপনারা দাওয়াত কার্যক্রম অনেক আগ থেকে শুরু করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াত দিয়েছেন, কিন্তু এটা এত পরে কেন, এবং বিএনপি আসবে বলে আপনাদের মনে হচ্ছে কিনা? দেরি হয়নি, আমরা এই কার্ডটা ছাপানো হয়েছে। আপনি যেটা বলছেন বিদেশে যে দাওয়াত কার্ড, বিদেশে হচ্ছে আমরা আমন্ত্রণ পত্র মানে চিঠি লিখছি যে কারা কারা আসতে পারে। আর এই কার্ডটা তো আপনি বোঝে নাকি, এই কার্ডটা প্রেসের থেকে কালকে আসছে। আমাদের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি সাহেব আর আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, এরা আজকে যে পার্টির পক্ষ থেকে ওনাকে দাওয়াত দিয়ে আসছে। আমাদের প্রত্যাশা যে বিএনপি আসবে। আপনাদের প্রত্যাশা, আপনারা তো তাদের কাউন্সিলে যাননি, সেখানে সেই জায়গায় আপনারা কিভাবে প্রত্যাশা করছেন? আমি যদি আরেকটু এই জায়গায় আপনাকে বলি, আরেকটা প্রশ্ন একসাথে দিতে চাই আপনাকে, যে আপনারা যেটা বলছিলেন যে বাংলাদেশ রোল মডেল, বাংলাদেশের উন্নয়ন সকল দিক নির্দেশনায় কাউন্সিলে থাকবেন,
এই কথাটা এখনো পর্যন্ত কেউ বলেনি যে অভ্যন্তরীণ রাজনীতি যাতে সুচারুরূপে এগিয়ে নেওয়া যায়। আপনারা বলেছেন যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিপক্ষের অবস্থান থাকবে, অভ্যন্তরীণ রাজনীতি অভ্যন্তরীণ গণতন্ত্র যাতে ঠিক থাকে, সেই জায়গায় রাজনৈতিক সহ ঐক্যমত বা ঐক্যমত্য সেই জায়গায় নির্দেশনা থাকবে কিনা? বাংলাদেশে তো গণতন্ত্র আছে, গণতন্ত্রের তো কোনো ব্যাঘাত ঘটে নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। কারণ 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের ভোটের অধিকার হত্যা করা হয়েছে, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা হত্যা করা হয়েছে। রাত 10টার পরে কারফিউ দিত, ভোর 5টা পর্যন্ত কারফিউ ছিল এবং সারা রাত কোনো মানুষ চলাফেরা করতো না। সেই কারফিউর ভিতরে কি করা হয়েছে? সেনা অফিসারদের হত্যা করা হয়েছে। যারা বলে যে গণতন্ত্র তো আছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। গণতন্ত্র তো দেশে আছে, গণতন্ত্রবিহীন দেশ তো না। একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার দেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে। আজকে শেখ হাসিনা হচ্ছে শান্তি, উন্নয়ন, গণতন্ত্রের প্রতীক। শেখ হাসিনা আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি গত 15 সালের সেপ্টেম্বরে উনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার উনি দুইটা পুরস্কার পেয়েছেন, জননেত্রী শেখ হাসিনা। শুধুমাত্র শেখ হাসিনা না, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সেও আজকে বাংলাদেশকে মার পাশে থেকে বাংলাদেশকে আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। কেউ তো বলতে পারে না যে সজীব ওয়াজেদ জয় কোনো ভবন তৈরি করে বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা করছে, সিন্ডিকেট তৈরি করেছে। এটা তো কেউ বলতে পারে না। সজীব ওয়াজেদ জয় এই দেশে আসে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করা যায়। সজীব ওয়াজেদ জয়ের লক্ষ্য হচ্ছে এই। কিন্তু বিএনপির অভিযোগ আছে, তারা বলেছে অভিযোগ করে যে দুর্নীতির টাকায় সম্মেলন হচ্ছে, তারা এই অভিযোগটি আপনাদের করেছে এবং সঙ্গে আপনাদের দলীয় প্রধান বলেছেন যে এই সাজসজ্জা বা এত ডাক বা এত সুন্দর আয়োজন টাকার উৎস কি, এবং উনি বলেছেন এই টাকা যেন দলীয় তহবিল থেকে হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরাই চাঁদা দিয়ে এই দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালনা করে। আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্যরা আছেন, তারা প্রতি মাসে চাঁদা দেয়, জাতীয় কমিটির সদস্যরা চাঁদা দেয়, আমাদের সদস্য সংঘ করার সময় চাঁদা নেওয়া হয়। এই যে আমরা কাউন্সিলর কার্ড দিচ্ছি, এখানে আমরা টাকা নিচ্ছি। এই মিলে জননেত্রী শেখ হাসিনা টোটাল কাউন্সিলের খরচ। আর এই সম্মেলন এত উৎসবমুখর হচ্ছে কেন? ৭৫-এর পরে আওয়ামী লীগ তারা তাদের পিতাহারার প্রতিশোধ দিতে চেয়েছে, যে তাদের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের রোড মডেল। আজকে বিশ্বের নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব কিভাবে পরিচালিত হবে সেই কারণে বুদ্ধি নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের এতগুলো বিজয় হওয়ার পর এবারের সম্মেলন আমরা বিজয় উৎসব হিসাবে পরিণত করি। আপনাদের সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আবারও আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি দিতে হচ্ছে আলোচনার এই পর্যায়ে। দর্শক, টেবিলটাকে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা টেবিল টকে। দর্শক, আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের কাউন্সিল প্রত্যাশা প্রাপ্তি এই শিরোনামে। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। এবারে আমি আলোচনায় জনাব আনোয়ারুল ইসলাম আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গটি নিয়ে আমরা বিরতির আগে কথা শুনছিলাম SM কামাল হোসেন ভাইয়ের, এই পর্যায়ে আপনি একটু বলবেন যে বঙ্গবন্ধুর পরিবার, অর্থাৎ আমরা তৃতীয় প্রজন্মের কথা বলছি, আপনাদের দল থেকে বলা হয়েছে এবং স্বয়ং সাধারণ সম্পাদক বলেছেন যে বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মের নেতৃত্ব এখন আওয়ামী লীগে ঢোকার সময় রয়েছে। আমরা জানি যে সজীব ওয়াজেদ জয় এবার ডেলিগেট হয়ে আসছেন, কাউন্সিলর হয়ে আসছেন, তারপরে পুতুল এবং শেখ হাসিনার বোন তিনিও কাউন্সিল হয়ে আসছেন। তাদের নেতৃত্বটা আসার বিষয়টা কি চমক থাকতে পারে এবারের কাউন্সিল, এবং আপনাদের যারা তৃণমূলে আছেন আপনাদের দাবিটা কি তাদেরকে ঘিরে? না, ধন্যবাদ। বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্ম বলতে আমরা সজীব ওয়াজেদ জয়, শাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহনার মেয়ে, এরাকে আমরা বুঝি ববি। তো দেখেন, অলরেডি কিন্তু আমাদের সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
এবং উনার মাকে, প্রধানমন্ত্রীকে উনি রাত দিন কিন্তু পরিশ্রম করে কিন্তু সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। সজীব ওয়াজেদ জয় যেখানে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, তারপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই অ্যাডমিনিস্ট্রেশন অফ মাস্টার্স যেটা MBA তিনি কমপ্লিট করছেন, এবং নিজেকে কিন্তু সত্যিকারের অর্থে তৈরি করে কিন্তু বাংলাদেশে এসে তার মেধা এবং মনন কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নিজেকে রাত দিন কিন্তু কাজ বলতে আপনি কি করছেন। বোঝাতে চেয়েছেন একটু বলবেন? নিজেকে তৈরি করা বলতে আমি যেমন কম্পিউটার সায়েন্সের কথা বলছি, IT সেক্টরের কথা বলছি, যিনি এটার ওপরই কিন্তু মাস্টার্স করছেন, এমনি কিন্তু যদি তার দক্ষতা বা তার যোগ্যতা যদি না থাকে তাহলে তো সে এগুলো পারবে না করতে। আমি সেটাই মিন করছি যে প্রফেশনালি কিন্তু হি ইজ প্রিপেয়ার্ড টু ডু এভরিথিং ইন IT সেক্টর, রাইট। তো তার জন্য আমি যেটা বলছি, এবং অ্যাকচুয়ালি কিন্তু বঙ্গবন্ধুর যারা তৃতীয় প্রজন্ম বলতে যারা বোঝাচ্ছেন তারা কিন্তু যেমন আদর্শের উত্তরসারি তেমন কিন্তু রক্তেরও উত্তরসারি, এবং তারা কিন্তু আদর্শেরও কিন্তু উত্তরসারি। জি কারণ আপনি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে যেটা বলছে, সজীব ওয়াজেদ জয় প্রাচ্যের অক্সফোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী। যেটা বলছে যে নিজেকে মানে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। সজীব ওয়াজেদ জয় কিন্তু সততার প্রতীক। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তার শত্রুরা যে কথা বলার চেষ্টা করেছে সেটা কিন্তু সে বারবার চ্যালেঞ্জ করেছে, প্রমাণ করতে পারেনি। কেউ কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি, কেউ কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণও করেনি। ঠিক আছে, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আগামী প্রজন্মের কাছে অহংকার। সজীব ওয়াজেদ তারুণ্যের প্রতীক, এবং সজীব ওয়াজেদ তারুণ্যের প্রতীক। তার প্রমাণ, সজীব ওয়াজেদ বাংলাদেশে আসে, সজীব ওয়াজেদ বাংলাদেশে এসে কেউ জানে না যে সজীব ওয়াজেদ বাংলাদেশে আসছে, গোপনে আসে। সে তার মাকে সহযোগিতা করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য। সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে আমি আবারও বলছি, তার শত্রুরা বলতে পারবে না কোনো কিছু। সজীব ওয়াজেদ জয় অনেকের সন্তানেরা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ভবন তৈরি করে, আর সজীব ওয়াজেদ জয় গাজীপুর গেছিল IT পার্ক কাজ দেখার জন্য, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার। এবং যদি আপনার এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলি যে আজকে সারা পৃথিবীর ডিজিটালাইজ যেন পড়েছে আজকে বসুন্ধরা সিটি কনভেনশন সেন্টারে এই মুহূর্তে সেটা। এবং আরো যদি আমরা বলি যে গত কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আমাদের দেশে ঘুরে গেলেন, তার আগে চীনের প্রেসিডেন্ট আমাদের এখান থেকে ঘুরে গেলেন, এইটি কি ইঙ্গিত বহন করছে যদি আপনি একটু ছোট্ট করে বলতেন আমাদেরকে? আবার বলেন প্রশ্ন। যে বিশ্ব, আপনারা যেটা বলছিলেন আলোচনায়, বিশ্ব রাজনীতি নেতৃত্ব আমাদের দেশকে, আপনি একটা প্রশ্ন করছেন না যে বিএনপি বলছে দুর্নীতিটাকে বলতেছিলেন আর কি। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে এসে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করছে। তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে। যারা বাঙালির স্বপ্ন, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পদ্মা সেতু বন্ধ করতে চেয়েছিল, শেখ হাসিনার সততা, তার দক্ষতা, তার সুশাসন আছে বলেই আজকে ওয়ার্ল্ড ব্যাংক মাথা নত করেছে শেখ হাসিনার কাছে। আর তার সন্তান ঠিক মা যেমন বাবার আদর্শকে বুকে ধারণ করেছেন, সন্তান তেমন মায়ের আদর্শকে বুকে ধারণ করে সততা এবং যোগ্যতা, দক্ষতা নিয়ে সে আজকে কর্মকাণ্ড করছেন। জামিল হোসেন, আপনার কাছে আসতে এই প্রসঙ্গে আরেকটা আমার কথাটা শেষ হয়নি। দেখেন 2007 সালেই তাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে কিন্তু ইয়াং গ্লোবাল লিডার হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আবারও কিন্তু এই 19 সেপ্টেম্বরে ICT ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডও কিন্তু সজীব ওয়াজেদকে দেওয়া হয়েছে। তো বিশ্ব স্বীকৃত কিন্তু ওনার মেধা এবং মনন। তো সেই কারণে আমি বলছি যে তাদের যে রাজনীতিতে আসাটা, এটা আমাদের জন্যও কিন্তু সৌভাগ্য। শুধু বঙ্গবন্ধুর মানে প্রজন্মে মানে রক্তের উত্তরসূরি তা না, বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরসূরি, এবং তারা যদি বাংলাদেশের রাজনীতিতে যে মেধা এবং মনন যদি দিয়ে কাজ করে, তো এতে কিন্তু শুধু ওরা নিজেরা যে ডেভেলপ তা না, কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ কিন্তু উপকৃত হবে। এবং বিশেষ করে বাংলাদেশের যে তরুণ সমাজ,
যাদের মাঝে এই যে মানে বেকারত্ব যে দূর হওয়ার একটা ব্যাপারটা যেটা এখানে আছে, সেই জিনিসগুলা কিন্তু আমাদের জন্য একটা কি বলবো আশীর্বাদ। এই স্বাধীনতার জয়ের যদি রাজনীতি বাংলাদেশে আসে, এটা আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু আনোয়ার, এক মিনিট, বঙ্গবন্ধুর পরিবার আমাদের কাছে একটা আদর্শ। সজীবাজের জয় জননেত্রী শেখ হাসিনার সন্তান, সাইমা ওয়াজেদ পুতুল জননেত্রী শেখ হাসিনার সন্তান, তারা কিন্তু আমাদের কাছে আদর্শ। আমাদের প্রিয় বোন জননেত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানা আপার 3 সন্তান, তারা স্ব ক্ষেত্রে কিন্তু সততার প্রতীক। আপনি রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি বাংলাদেশে থাকে, কেউ জানে? সে চাকরি করে খায়, কেউ জানে? অথচ অনেক প্রধানমন্ত্রী ছিল, তার দূর সম্পর্কের ভাগ্নে, দূর সম্পর্কের বোন, এরা লুটতরাজ করে খাইছে। আজকে টিউলিপ আপনি দেখেন, সে কি মানে বাংলাদেশের রাজনীতি করছে না, সে কিন্তু ওইখানে রাজনীতি, সে তার নিজের যোগ্যতায় সে আজকে ওই দেশে প্রতিষ্ঠিত। এরপর যে আমি একটু জামিল হোসেন আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গটি নিয়ে যেটা কামাল হোসেন সাহেব বলেছেন, সেই জায়গাটা থেকে যে বঙ্গবন্ধুর পরিবার আপনাদের জন্য আদর্শ, এই আদর্শটা সার্বজনীন হওয়া যায় কিনা, বা সেখানে আসলে কি করণীয়? এই আদর্শটা সার্বজনীন হওয়ার দরকার। আসলে কি, বাংলাদেশে আমরা একটি জায়গায় আমাদের সব সময় একটি কারণেই আমরা আজকে অনেক দূর পিছিয়ে ছিলাম। আজকে কার সঙ্গে আমরা কাকে তুলনা করছি? যে নেতা জলীয় করি পদক পেয়েছে সারা পৃথিবী কাঁপিয়ে, আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নেতৃত্ব দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু, সারা পৃথিবী তাকে জলীয় করি পদক দিয়ে তাকে সম্মান দিয়েছিল। আর যে নেতার পরিবার আজকে, যার কন্যা আওয়ামী লীগের সভাপতি এবং দেশ পরিচালনা করছেন, সেই ফ্যামিলির সঙ্গে ৭৫-এর পরে ক্যান্টনমেন্ট থেকে ওই বন্দুকের নলে একটি ক্ষমতা এসে আওয়ামী লীগ থেকে কিছু ষড়যন্ত্রকারী দল ছুট লোকদের নিয়ে একটা দল গঠন করে ওই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করে, এটাই আমাদের কাছে সবচেয়ে ন্যাক্কারজনক বক্তব্য, কথা আসে। জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একজন আরেকজন নেত্রী বা আরেকজনের সঙ্গে তুলনা হয়, এখানেই আমাদের কষ্ট আসে। জননেত্রী শেখ হাসিনা কে? যে জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি করেছে, তার সন্তান ধুকে ধুকে সেই ছাত্রলীগ থেকে আজকে পর্যন্ত দেখে দেখে পুরো রাজনৈতিক পরিবার, তার দেহের তার মনের মানুষের মধ্যে রাজনীতি ছিল। আর তার সঙ্গে বাংলাদেশে কার সঙ্গে তুলনা করি আমরা? এই তুলনা আমরা এদেশের মানুষ কিন্তু করে না। কিছু সংখ্যক ব্যক্তি, কিছু সংখ্যক অপশক্তি, কিছু সংখ্যক বুদ্ধিজীবী সব সময় আওয়ামী লীগকে, নেত্রীকে, সজীবদের জয়কে তুলনায় নিয়ে আসে। আমরা একটি কথা তাদেরকে বলতে চাই, আপনার বাবা, আমার বাবাকে যদি আমরা কোনো সন্তানের তুলনা করি, তাহলে আপনার ফ্যামিলি ধ্বংস হবে, ওই ফ্যামিলি কখনো জাতিতে থাকবে না। জাতির পিতা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তার সঙ্গে তুলনা হবে না। তার বংশের সঙ্গে তার কন্যা, তার আত্মীয় কোনো তুলনা আমাদের কাছে নেই, এবং সেটা তারা প্রমাণ করেছে ধাপে ধাপে। এখন যে আমাদের কামাল ভাই বলেছেন সজীবদের জয়, একটা নক্ষত্র, নট অনলি বাংলাদেশ, আজকে সারা পৃথিবী নিয়ে আসছে। যখনই কোনো ডিজিটাল তাদের টেকনোলজি নিয়ে আসে, কিন্তু সে কি বলেছেন গত পরশুদিন? কি বলেছেন? আমরা স্বাধীন দেশ, তোমাদের 100% টেকনোলজি আমরা নিব না। যদি আমরা তাদের টেকনোলজি ব্যবহার করি, তাহলে আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেলাম। সে কি করছে? টেকনোলজি নিয়ে বাংলাদেশের মেধা দিয়ে মডিফাই করে নতুন টেকনোলজি ছেড়ে দিচ্ছে। এটাই তো গর্ব আমাদের কাছে। তিনি প্রমাণ করেছেন যে পৃথিবীর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি। আমরা বঙ্গবন্ধুর সে আদর্শ, বঙ্গবন্ধুর রক্ত আমাদের। সেই যুদ্ধ তো রণাঙ্গনের যুদ্ধ অবশ্যই না, এই যুদ্ধ ডেভেলপমেন্টের যুদ্ধ, এই যুদ্ধ পৃথিবীতে আজকে পরাশক্তির যে যুদ্ধ, এই যুদ্ধ উন্নয়নের যুদ্ধ, এই যুদ্ধ মানুষের ক্ষুধামুক্ত করার যুদ্ধ, দেশকে মানুষের কাছে পরিচিত হওয়ার যুদ্ধ। এবং সেটা জননেত্রী শেখ হাসিনা, তার সন্তান এবং তার আমাদের আর একজন নেত্রী, আমাদের যিনি শেখ রেহানা আপা, তার সন্তানরাও আজকে ব্রিটিশ মতো জায়গায়, যে ব্রিটিশরা সারা পৃথিবীর মধ্যে দেশগুলিকে কন্ট্রোল করেছে, সেই পার্লামেন্টও সে কাঁপিয়ে দিচ্ছে। অথবা আমরা প্রাউড ফিল করি। কে কি বললো, ওই যে আঙ্গুর ফল টক আছে না, সিগালের কথা, না পারলেই বলে আঙ্গুর ফল টক, ওদের কথায় আমাদের কিছু আসে যায় না। আমরা দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আগামী দিনে সজীব ওয়াজেদের নেতৃত্বে আমরা এই দেশ নিয়ে যাব। 1941 সালে
আমরা এই দেশ ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হব। এটাই আমাদের এবং সকলেরই আশা। এবং দেখবেন এই সমাবেশে সবাই একই কথা, আমরা আর পিছনে রাজনীতি ফিরে যেতে চাই না। আমরা দেখেছি আমরা সামনে এগাতে চাই এবং আমরা আগাবো। এই বিশ্বব্যাংক, IMF কেন আসছে? ওনাদের তো আসার প্রয়োজন নেই। আসছেন, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। এদেশের মানুষ আর ষড়যন্ত্র মাথা পেতে নেবে না, আর আমাদেরকে দাবাতে পারবেন না। আমাদের কথা সোজা, এবং আওয়ামী লীগের সকল কর্মীদের কথা একটাই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা এগিয়ে যাব। এই ঐক্যবদ্ধের যে স্লোগান, এটা একদম কেন্দ্র থেকে তৃণমূল, চেইন অফ কমান্ড যেটাকে আমরা বলি, সেটা কতটুকু? আমি বলি বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনা যে দিক নির্দেশনা দেবেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি তৃণমূলের কর্মীও সেই নির্দেশনা মেনে তার কর্মকাণ্ড পরিচালনা করবে। আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এটার প্রমাণ আপনার অতীতও দেখেছেন, আগামী সম্মেলনেও আপনারা দেখবেন। অবশ্যই আমরা আপনাদের সঙ্গে আবার আলোচনা আসবে। একটা বিরতি নিয়ে আসি, তারপরে দর্শক আলোচনার পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা টেবিল টকে। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের কাউন্সিল প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে। আমরা আবারও ফিরছি আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায়। এবার আমি একটু জনাব আনোয়ারুল ইসলাম আপনার কাছে আসতে, যে প্রসঙ্গটি নিয়ে, রোজ গার্ডেন থেকে সোহরাওয়ার্দী উদ্যান, পার্থক্যটা কি আছে? খুব ভালো প্রশ্ন। আসলে রোজ গার্ডেন থেকে সোহরাওয়ার্দী, এটা একটা দীর্ঘ ইতিহাস, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সেই 1949 সালের 23শে জুন রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয়। এই দীর্ঘ সময় এই দলটির অনেক চড়াই উতরাই কিন্তু হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে 52 ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 68, 69, 77, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। তারপরেও কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যখন 10ই জানুয়ারি 1972-এ বাংলাদেশে আসেন, তখন কিন্তু উনি অনেক আবেগ আপ্লুত হয়ে সেই রবি ঠাকুরকে বলেছিলেন যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সেদিন বঙ্গবন্ধু খুব আবেগ আপ্লুত হয়ে বলেছিলেন যে রবীন্দ্রনাথ, তুমি দেখে যাও, তোমার কবিতা ভুল হয়েছে, আজকে বাঙালি মানুষ হয়েছে। এটা কিন্তু আমাদেরকে যখনই বঙ্গবন্ধুর এই কথাটা মনে পড়ে, আসলে আমরা খুব উজ্জীবিত হয়ে যাই। এটা শুধু রবি ঠাকুরের সেই কথা আর কবিতার মধ্যে না, কিন্তু এটা কিন্তু বাস্তব। বঙ্গবন্ধু সেগুলোকে নিয়েই, সেই বাঙালির ভালোবাসা নিয়েই কিন্তু সে আওয়ামী লীগ তৈরি করেছে। এবং এদেশের মানুষের মুক্তির জন্য ওনার যে আজন্ম লালিত স্বপ্ন, বাংলার মানুষের মুখে হাসি ফোটানো সোনার বাংলা, তিনি কিন্তু সেটাই করতে চেয়েছিলেন। তো দুর্ভাগ্যবশত আমরা বঙ্গবন্ধু একটু স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছিলেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি দিতে পারেননি, যিনি 1975-এ 15 আগস্টে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেই মার্কিন সাম্রাজ্যবাদ, দেশি বিদেশি চক্রান্তের কারণে। এই ধরনের ইতিহাস সবই আছে। আমি যেটুকু বলতে চাচ্ছি যে এটা একটা অধ্যায় 1975 পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে গেছেন, এবং এই দেশটাকে অর্থনৈতিক মুক্তি আনার লক্ষ্যে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো বাস্তবায়ন না করার আগেই সেই সাম্রাজ্যবাদের ছবলের আঘাতে উনি নির্মমভাবে নিহত হয়েছেন। তারপরে আমরা দীর্ঘ 6 বছর কিন্তু সেই জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখল, ইন্ডিউনিটি অ্যাক্ট, এই ধরনের নানান চড়া উতরার মধ্য দিয়ে 6 বছর পরে 1981 সালে আমাদের নেত্রী বাংলাদেশে আসেন। এবং সেই সময় যখন বাংলাদেশের মানুষ দিশেহারা, গণতন্ত্র নাই, আওয়ামী লীগের মধ্যে দিশেহারা, নেতৃত্ব নাই, আওয়ামী লীগের হালকে ধরবে, তখনই কিন্তু আমাদের নেত্রী এসে কিন্তু আওয়ামী লীগের হাল ধরছিলেন। তারপর থেকে কিন্তু দীর্ঘ সময় আমাদের নেত্রী এদেশের মানুষের ভোট, ভাত এবং গণতন্ত্রের লড়াই সংগ্রাম করে কিন্তু 1995 সালে প্রথমবারের মতো কিন্তু ক্ষমতায় আসেন। তারপরের নির্বাচনে আবার কিন্তু ষড়যন্ত্রের শিকার হয় এবং আবার সেই বিএনপি এবং জামাত ক্ষমতায় আসেন। তারপরে আবার কিন্তু আমাদের নেত্রী ক্ষমতায় নিয়ে আসেন বাংলাদেশে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের যে তাৎপর্য,
যে যখন 1975 সালের পরে বাংলাদেশে একমাত্র স্বৈর শাসক ছাড়া কিছু ছিল না, এদেশে মুক্তিযুদ্ধের কোনো চেতনা ছিল না, সেই 71-এর পরাজিত শক্তি এবং 75-এর খুনিরা এক হয়ে বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই, মানে যত ধরনের ষড়যন্ত্র আছে তাই করেছে, এবং আমার মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করার জন্য তারা সবকিছু এজেন্ডা নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছিলেন। একমাত্র বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে আমাদের নেত্রী কিন্তু বাংলাদেশে এসেছিলেন। ফিরে এসেছেন। আমরা একটু জামিল হোসেন আপনার কাছে আসতে যে প্রসঙ্গটা নিয়ে, যেটা আমরা বলেছিলাম পূর্বেই, যে এই কাউন্সিলে 50টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানা হয়েছে, এরই মধ্যে তাদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। আপনি একটু বলবেন যে আন্তর্জাতিকভাবে এই সাড়াটা কেমন পাওয়া গেছে এবং এখান থেকে আন্তর্জাতিক বিশ্ব কি ধরনের অনুভূতি তারা পেয়ে যাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে ইতিমধ্যে আমার মনে হয় 15 না 16টা দেশ অলরেডি কনফার্ম করেছে। আসলে অনেক চেষ্টাই তো হয়েছে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করা, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা অনেক হয়েছে, কিন্তু বিদেশিরা অলরেডি বুঝে ফেলছেন যে বাংলাদেশ এটা সম্পূর্ণ ক্রিয়েটেড, যে কোনো পরাশক্তি বা দেশে বিদেশে মিলে, কিন্তু আজকে তারা এটাকে মনে করছেন না যে বাংলাদেশ নিরাপত্তা নয়। আর এই কাউন্সিলকে ঘিরে তাদের যে ইনভাইটেশন, আমার এখানে লিডার রয়েছেন, অনেক উৎসাহ উদ্দীপনা আছে, তারা ইতিমধ্যে আসবেন এবং আসার জন্য হয়তো বা 2-1 দিন এরা করবেন। আমাদের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এই কাউন্সিলকে ঘিরে আমাদের মেইনলি দলীয় নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া এবং নতুন পুরন মিলিয়ে যে কমিটিটা সামনে হচ্ছে বা হবে, আমার জননেত্রী শেখ হাসিনা যেটা করবেন, আমরা এটা দিয়ে সামনে বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সরকারকে এগিয়ে নেওয়ার জন্য পন্থা হবে এবং স্টেপ বাই স্টেপ সারা পৃথিবীতেই আমরা সে সুনাম অর্জন করব। সন্ত্রাসমুক্ত বাংলাদেশের নিরাপত্তা জনিত দেশ, সেটা আমরা প্রমাণ করতে পারবো। এটা আমার কাছে যতটুকু আশা হয়েছে এবং সঞ্চার হয়েছে। জনাব এস এম কামাল হোসেন, আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসতে চাই। আমরা দেখেছিলাম যে বিগত কয়েক মাস আগে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির কাউন্সিল হয়েছিল। প্রত্যাশা থাকে দলীয় নেতাকর্মীদেরই যে কাউন্সিলের মাধ্যমেই দলীয় নেতৃত্ব তৈরি হবে, কিন্তু আমরা দেখেছিলাম যে তারা অনেক সময় ক্ষেপণ করেছিলেন এবং তাদের 3 বছরের ভারপ্রাপ্ত মহাসচিবকে ভারমুক্ত করতেও তারা অনেক সময় নিয়েছেন। আওয়ামী লীগের কাউন্সিলে আমরা কি দেখতে পাবো? এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দলীয় প্রধান এবং আপনাদের সাধারণ সম্পাদকের পদে পরিবর্তন আসছে না। আমরা ধন্যবাদ। আপনি প্রথম আনোয়ারের একটা প্রশ্ন করছেন, আমি আনোয়ার সাহেবের ওই প্রশ্নটা একটু বলি। মানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় কে ধারণ করে, এবং নামটা তখন ছিল 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে এই জনপদে কথা বলার জন্য একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠা লাভ হয়েছিল। পরবর্তীতে সম্মেলনের মধ্যে দিয়ে, কাউন্সিলের মধ্যে দিয়ে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং সেখান থেকেই এই দল আজ পর্যন্ত বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই এই দল এগিয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গায় একটু বলি আপনাকে, ওই দল গঠনের সঙ্গে যারা যুক্ত ছিলেন আওয়ামী লীগকে সেই সময়ে, তাদেরকে এই কাউন্সিলের মাধ্যমে আপনারা কতটুকু স্মরণ করবেন? ওই প্রতিষ্ঠার সময় ওই দল প্রতিষ্ঠান যারা ছিল তাদের সবাইকে আমরা শ্রদ্ধা জানাবো, তাদের নাম স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এই প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিল, যদিও পরবর্তী তারা বিভিন্ন ধারায় চলে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে স্মরণ করা হবে। আর আপনি যেটা বলছেন যে বিএনপি 6 মাস বা 1 বছর পর তাদের কমিটি ঘোষণা করছে, আমাদের প্রতিটি সম্মেলনেই আপনারা জানেন, এই সম্মেলনও আমরা একটি নির্বাচন কমিটি করা হয়েছে। নির্বাচন মণ্ডলী যে যখন আমাদের কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কমিটির বিলুপ্তি ঘোষণা করা হবে, তখন নির্বাচন পরিচালনা কমিটি তারাই কাউন্সিলরদের ভিতর থেকে আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের জন্য ডাকবে। রাইট। সেইখানে কাউন্সিলরের ভিতর থেকে জননেত্রী শেখ হাসিনার নামই প্রস্তাব করে এবং সর্বসম্মতিক্রমে উনি বাংলাদেশ আওয়ামী লীগের। সেখানে আর কোনো প্রার্থী হয় না কেন? হয় না, সেখানে আর কোনো প্রার্থী তো কাউন্সিলররা চায় না, কারণ এটা বারবার প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। আনোয়ার যেটা বলার চেষ্টা করছিল,
যে ৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দুঃসময় যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সঠিক নেতৃত্ব খুঁজছে, অন্ধকার, জিয়াউর রহমানের সেই অন্ধকারে আলোর দিশার হিসেবে জননেত্রী শেখ হাসিনা আবির্ভাব। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেনি আমি আওয়ামী লীগের সভানেত্রী হব। সেদিনকে জাতির প্রয়োজনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখার সাথে ঐক্যের প্রতীক হিসাবে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন এবং উনি ওনার কর্মকাণ্ড দিয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছেন। আওয়ামী লীগ বিভিন্ন ধারায় বিভক্ত ছিল, সকলকে ওনার নেতৃত্বে, শুধু আওয়ামী লীগের যারা বিভিন্ন ধারায় বিভক্ত ছিল তাদেরকে নয়, মুক্তিযুদ্ধের পক্ষের অনেক শক্তিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে যারা বলেছিল আওয়ামী লীগ জীবনে ক্ষমতা আসবে না, সেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে তিনবার ক্ষমতা এনেছেন। যারা বলেছিল জীবনে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, সেই বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। যারা বলেছিল যুদ্ধ, অহংকার করে বলেছিল বাংলাদেশে যুদ্ধ অপরাধী বলতে কিছু নেই, সেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছেন, বিচার হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা হচ্ছে শুধু আওয়ামী লীগের প্রতীক না, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের প্রতীক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে সমস্ত লোক তাদের প্রতীক, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক। খুবই সংক্ষেপে আপনি একটু বলবেন। প্রশ্নের জায়গাটা আপনাদের নেতৃত্ব, আমরা জানি যে কমিটিতে পদের সংখ্যা বাড়ছে, সব মিলিয়ে কত সময়ের মধ্যে জাতি আপনাদের পূর্ণাঙ্গ কমিটি দেখতে পাবে? আমি এই কাউন্সিলের মাধ্যমে ওই ঘোষণা হয়ে যাবে। এমন হইতে পারে, উনি তো আপনি অতীতে দেখছেন যেদিন যেবার জলিল সাহেব যেবার সাধারণ সম্পাদক হয়, সেদিন উনি অধিকাংশ আমাদের দলের পদের নাম ঘোষণা করেছেন। আমরা হয়তো ওই দিনও হয়ে যেতে পারে, অথবা 1 সপ্তাহ বা 3 দিন সময় নিতে পারেন। কাউন্সিলররা জননেত্রী, আমাদের দলের সর্বোচ্চ গণতান্ত্রিক চর্চায় কাউন্সিলররা জননেত্রী শেখ হাসিনার উপর দায়িত্ব দেন, আপনি যাকে নেতা নির্বাচিত করবেন আমরা সেটাকেই মেনে নেব। উনি কিন্তু নিজে করে না, কাউন্সিলররা জননেত্রী শেখ হাসিনার উপর দায়িত্ব দেয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবেন। উনি কিন্তু নিজে করবেন, উনি কাউন্সিলরদের মতামত নিয়ে, কাউন্সিলর যখন ওনার মতামত দেবে উনি তাদের মতামতের উপর শ্রদ্ধা জানিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবেন। আমরা সেই প্রত্যাশা করছি এবং আগামী 22-23 তারিখে আপনাদের যে কাউন্সিল হচ্ছে তার মাধ্যমে বাংলাদেশ একটি দক্ষ নেতৃত্ব পাবে আওয়ামী লীগকে, এবং আমরা মনে করি এই দক্ষ নেতৃত্ব বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের যে সারা বিশ্বজুড়ে যে সুনাম তৈরি হয়েছে এ দ্বারা অব্যাহত থাকবে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, নিটল টাটার টেবিল টকের আয়োজন আজ এ পর্যন্তই। রাত 2টায় অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আগামী রোববার আবারও অনুষ্ঠানটি শুরু হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য।